ডিজে বাপি প্রেজেন্টেশন। নষ্ট হয়ে যাবে। শোন না, যেদিন তুই ব্যারিস্টার হবি, উকিল হবি, পাইলট হবি, তুই অফিস দিয়ে যাবি, আমি সব লোককে ডেকে ডেকে বলবো, এই যে এই শুনছো, ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ, ওই যে অফিসে যাচ্ছে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার হলেও আমার ছাত্র কিন্তু ব্যারিস্টার হয়েছে। সেদিন তোর কাছে 10 কিলো চাল চাইব না, সেদিন তোর কাছে 100 টাকা চাইবো না, সেদিন আমার গর্বে বুক ফেটে যাবে, জানিস খোকা? কারণ গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, লক্ষ লক্ষ তারা সেথা কি করিতে পারে। আকাশে দেখেছিস কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদের উদয় যখন হয়, কোটি কোটি তারার আলো ম্লান হয়ে যায়। গুণবান একটা ছেলের জন্য তার বাবা মা, তার বংশ, তার জাতি, তার দেশের মুখ উজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ, যদি তুই আমার সেই ছেলের মতো একটা ছেলে হতে পারিস, একটা ছেলে যদি কারুর হয়, সে যদি গুণবান হয়, ও তার জন্য বাবা মা, বংশ, জাতি, দেশের মুখ উজ্জ্বল হয়ে যাবে। নামে আমার 11খানা ছেলে ফুটবল খেলার টিম, একটাও ভাত দেয় না, এমন টিম কেউ চায়? ওখানে গুণবান এক পুত্র সেই তো আনন্দিত। তুই যদি একটা কিছু হোস না, তাহলে কি বলছে, গুণবান এক পুত্র সেই, একটা যদি ছেলে হয় ভালো গুণের। এই রকম কয়েকটা ছেলে তো ভারতের বুকে এসেছিল, বলুন না, একটা মাত্র লরি তো ঢুকেছিল 1800 শতাব্দীতে, তারপরে ভালো লরি ঢুকলো, এক লরিতেই সব কটা নেমে পড়লো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওই এক লরিতে নেমে পড়লো। তো আর ভালো লরি ঢুকেছিল পরে? হ্যাঁ, পরে আর ভালো লরি ঢোকে না। এই সেই সময়টা ছিল এইরকম ভক্তমণ্ডল মায়েরা। আজকের বলুন যে এই রকম কয়েকটা হাতে গোনা ছেলের জন্য পুরো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। কোলাঘাটটা পার হয়ে যান না, কোলাঘাটটা পার হলেই, ব্রিজটা পার হলেই তো মেদিনীপুর। ওই যে 18 বছরের ছেলে কত বড় একটা ঝুঁকি নিয়ে প্রাণটা দিয়ে দিল বলুন। ভারত মাতার সন্তানরা জর্জরিত হচ্ছে ইংরেজদের কাছে, এই ভারত মাতার সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য নিজে বোম নিয়ে ছুটে গেছে। কিংসফোর্ডকে মারতে যায়নি, মারতে গিয়ে ধরা পড়ে গেল, ফাঁসির সাজা হয়ে গেল। সেই ছেলেটা গলায় দড়ি নিল ফাঁসির, আমাদের শান্তির জন্য। আর তারপরেই তো সমস্ত যত 18 বছরের 20 বছরের ছেলেগুলো স্বাধীনতা আন্দোলনে যোগ দিল। যেদিন ক্ষুদিরাম মারা গেল, যেদিন ক্ষুদিরাম মারা গেল, 18 বছর 20 বছরের ছেলেগুলো সব স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, মুষ্টিগুলো সব আকাশের দিকে তুলে এক সুরে গেয়ে প্রতিজ্ঞা করলো। সবাই এক সুরে গায়নি সেদিন? মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো শ্বশুর এলে অস্ত্র হাতে ধরতে যাবি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো শ্বশুর এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না। আর আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি।
এইরকম হাতে গোনা কয়েকটা ছেলের জন্য তো ভারত জগৎ সবার শ্রেষ্ঠ আসন নিয়েছে। জানেন না এখন সুভাষ বোসের ছাই খুঁজে বেড়াচ্ছে, ডিএনএ টেস্ট করবে ছাইয়ের মধ্যে দিয়ে। এত উন্নত মাথা হয় কি করে? লতা মঙ্গেশকরের কণ্ঠটা নিয়ে এখনো কত রকম রিসার্চ চলছে যে এত সুন্দর গলা হয় কি। হ্যাঁ, তাহলে ভারতবর্ষ এইরকম রত্ন ভাণ্ডার, যে কারণে মুঘল এখানটা 800 বছর রাজত্ব করেছে, শুধু খুঁজেছে এখানে কি আছে। হাজার হাজার টন টন সোনা নিয়ে চলে গেছে, তবু আজও পর্যন্ত ভারতবর্ষের উপরে দেখুন সব দেশ আক্রমণ করছে। ইংরেজ রাজত্ব করেছে 200 বছর, এরা শুধু ভারতবর্ষে যত মালঝাল, এখানে শুধু রত্ন ভাণ্ডার নয়, আমার ভারত মা যে কটা গর্বে ধরেছেন সেগুলো একটা একটা করে বুলেটিং ফসল একদম। চুরুলিয়া থেকে যান না, আসানসোল থেকে একটুখানি গেলে চুরুলিয়া, এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম, কি সাংঘাতিক লেখা রে বাবা। চারিদিক কয়লা, অথচ ছেলেটা স্কুলে পড়েনি বেশি, স্কুল থেকে পালিয়ে যেত, মা ও মূর্খ সূর্খ, বেশি লেখাপড়া জানতো না, সামান্য টিপ সই দিতে গেলে হাত ভেঙে যেত। সেই ছেলেটা কিরকম বোম্বাস্টিক ফসল বলুন। বিদ্যাসাগরের মা কতটুকুনি লেখাপড়া জানতো, হাঁটুখানি মূর্খ, কিন্তু খাল নয়, পুকুর নয়, নদী নয়, গর্বে যেটা ধরলো বিদ্যাসাগর। ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা ওই রকম। আসানসোল থেকে সেবারে যখন ঝাড়খণ্ডে যাচ্ছিলাম গান, ওই ছেলেটা যে এত ফাইন লিখতে পারে, আপনারা প্রত্যেকটা মুহূর্ত পড়াশোনা দেখবেন, সাংঘাতিক লেখা। বলবীর বল চির উন্নত মম শির শিরনে হারি আমি শেখর হিমাদ্রি, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি মহাবিদ্রোহী ভীমু, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বলবীর বল চির উন্নত মম শির শিরনে হারি আমি শেখর হিমাদ্রি, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান, তাজমহলের পাষাণ দেখেছ দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটায় কামের ক্ষুধা, না না, তুমি দিলে একটু প্রেমের অর্ঘ্য, সে নারীও তোমায় দিত সুধা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান, তারে বলে দাও আদি পাপ নারী নহে সে যে পুরুষ শয়তান। স্বর্গবেশ্যাধিতাচি প্রহর মহাবীর দ্রণ, কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দৈপায়ন, কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিনু প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। কি সাংঘাতিক লেখা। 100 খানা গান যদি লিখে থাকেন, তার মধ্যে 95টা গান তো আমাদের হিন্দু ধর্মের উপরে, আপনারা তো ভালোভাবে জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন সে সাংঘাতিক। 100টার মধ্যে 95টা গান আমাদের এই ধর্মগ্রন্থের উপরে লেখা। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে চোখে আনে এত জল। তারপরে খেলিছ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে খেলিছ, হে গোবিন্দ রাঘো চরণ। কি সাংঘাতিক লেখা। তবে গুরুটাকে দেখুন, বরদাচরণ গোস্বামী, যাকে যিনি মজুমদার টাইটেল কিন্তু গোস্বামী, যোগীরাজ। এমন গুরু যারা দীক্ষিত, এমন গুরুকে যারা ধরে রেখেছে, তাদের কলম থেকে অমৃত ঝরবে না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বর বিরাট শিশু আনন্দে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু ও আদে মনে খেলিছ। হরি বল হরি বল। এই ছেলেটা তার ঠাকুরের কাছে চাইছে আমার স্বামী যেন হয় কৃষ্ণ ভক্ত, দিনের শেষে অন্তত যেন একবার কৃষ্ণ নাম বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আমার মনস্থির করছেন, পদ্মা তুই আমাকে ছাড়া অন্য কিছু জানিস না, কিন্তু প্রত্যেকটা ভক্তকে আমি একবার চরম পরীক্ষা করতে চাই, তারপরে তো আমার অভয় চরণটা দিয়ে দিই। তুই তো আমাকে ছাড়া চিনিস না কিছু, আর তোর ভাগ্যে যাকে আমি চাপাবো সেটাই হবে আমার পরীক্ষা। 14টা জেলার নাম করা ডাকাত, যার ভয়ে মানুষ আতঙ্ক সন্ত্রস্ত হয়ে রয়েছে সবসময়, মাধব ডাকাত। এমন কারোর ক্ষমতা নেই, কোনো পুরুষ মানুষের ক্ষমতা নেই সন্ধ্যে 6টার পরে বাড়ির বাইরে বের হবে। প্রত্যেকে ভাবে এই বোধহয় আমার জীবন নিয়ে নিল, এই হঠাৎ এসে গেল। যখন এইরকম একটা বিপর্যয় পরিস্থিতি পাড়ায় দেখা দেয়, 5টা বয়স্ক মানুষ তারা কি করে, যারা মোড়ল মাতব্বর, এ নরহরির বাপ, এ গোবিন্দর বাপ, এ নেপালের বাপ, একটা ছেলের জন্য 14টা জেলার মানুষ শান্তিতে ঘুমোতে পারবো না। তা বলে দাদা কি করবে, মেনে নিতে হবে, ওর সামনে গিয়ে দাঁড়ালে তো মেরে দেবে। শোন, এক কাজ কর, অনেক ছেলে বা অনেক মেয়ে বিয়ের আগে একটু মন চঞ্চল থাকে, দুষ্টু বুদ্ধি থাকে, কিন্তু যদি একবার বিয়েটা হয়ে যায় না, তাহলে দেখবি তারা স্থির হয়ে যায়, চঞ্চলতা কেটে যায়। মাধবকে যদি একটা বেশ যত্ন করে বিয়ে দিতে পারি, সুন্দরী বউটা নিয়ে সংসার করবে, সেই তাহলে আমরা একটু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারবো। বলে বললে তো তা বিড়ালের ঘন্টা বাঁধবে কে, তার কাছে তো যেতে হবে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে। বলে কেন আমরা যাব, বলে সর্বনাশ গেলেই তো মেরে দেবে। বলে শোন, এমন কোনো লোক নেই যার বাড়িতে গেলে যত বড় শত্রু হোক তাকে অন্তত মারবে, এরকম কোনো লোক নেই রে। আর তাছাড়া শোন না, যারা ভালো কাজ করে না তাদের জন্যই মারধর, অপমান, আঘাত তাদের জন্যই অপেক্ষা করে না। এই যারা হরিবাসর চালাচ্ছে, 10টা 15টা ছেলেটা বুড়োটা এক জায়গায় হয়ে একটা কমিটি করেছে, 2-5টা গ্রাম চটি হয়ে চাঁদা তুলছে, এই হরিনামটা দিচ্ছে, দেখা যাচ্ছে নামের শেষে ঘাটতি, সেগুলো তাদের ঘাট থেকে দিতে হচ্ছে, দিতে হয় না। আর যারা করে না তারাই তো বেশি নিন্দা করে, ও কি এমনি চাঁদা তুলতে যা, যদি 50 টাকা পায় 25 টাকাটা তো পকেটে ঢোকায়, পকেটে ঢোকায় না, পকেট থেকে বের হয়, শালারা চালিয়ে দেখ না, মানে করবো না, করতে দেবো না, খাবো না, খেতে দেবো না, শুধু চটকে দেবো। আরে একটা লোক এইরকম আছে, এক একটা, হ্যাঁ, যত ভালো বাড়ি খাক, যত ভালো রান্না হোক, তবু বদনাম দেওয়া স্বভাব, ওটা ঝাল হয়েছে, ওটা নুন হয়েছে, ওটা তেলের গন্ধ হয়েছে, ওটা জীবনে কিন্তু কারুর পাতে এক মুঠো ভাত দেয়নি। একটা বাড়িতে এত ভালো খেয়েছে না, বদনামটা কি করে দিয়ে একটু চিন্তা হচ্ছে, তবু খেয়ে দে দাঁতে কাটি দিচ্ছে। ওর চরিত্রটা যে জানতো, জিজ্ঞেস করছে, ও কাকা কিরকম হয়েছে, ভালো হয়েছে, তবে দেখবেন তা ভালো যদি হলো আবার তবে কেন, বলে না সব ঠিকঠাক হয়েছে, এই রসগোল্লাটা একটু তোবড়ানো মতো হয়েছে, অথচ শালা 1.5 কুড়ি গিলেছে। ছোট জায়গায় বেশি মাল এনেছে, চেপে চুপে একটু মেখে মুখে যাবে না, চেপে চুপে, এইটাই হয়েছে ওর জন্মের দোষ, তবু 1.5 কুড়ি গিলেছে। এরা সারা জীবন বলবে কাজের বেলা কিছু নয়, কিন্তু যারা কাজ করার ছেলে যতই বদনাম দিক, তাদেরই আবার বছরের শেষে দাদা তুমি হাল ধরো, নাহলে হবে না, অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। আবার তারা অপমান মান ঝেড়ে দিয়ে তারা আবার ফের লেগে পড়ে, বুঝতে পেরেছে? তা শোন, যারা যত ভালো কাজ করে রে, তাদেরই বদনাম কপালে থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, যে সমস্ত ঠাকুমারা হরিবাসরে বসে আছো, বলুন দেনি, বেচারি মাথায় লাঠির ঘা খেয়ে তোমাদের বসবার সুযোগ করে দিয়ে গেল, সতীদাহ প্রথা উচ্ছেদ করে দিয়ে গেল রাজা রামমোহন রায়। কি সতীদাহ প্রথা আগেকার দিনে কি ছিল, স্বামী মারা গেল, যত অল্প বয়সের বউ হোক, স্বামী সে তো মরে গিয়ে পুড়ছে, জ্যান্ত তাকে তুলে দিল, বলে চারিদিকে ঢাক কাঁসর ঘন্টা বাজাতো, আওয়াজটা বাইরে আসতে দিত না, আর সবাই মিলে চিৎকার করে বলতো, বলো সতী স্বর্গে যাচ্ছে, আর সেদিকে বাবা মা বলে চিৎকার করে কাঁদছে। এমন শালা বদমাইশি নিয়ম ছিল তখন, জানেন? হ্যাঁ, তাহলে এটা কি হলো, সতীদাহ প্রথা। এই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাটা অনেক লাঠির ঘা মাথায় খেয়ে, আজও পর্যন্ত তার মাথায় দেখবেন ইতিহাস বইতে পাগড়ি রয়েছে।
মাথায় লাঠির ঘা মেয়েছিল এই ব্রাহ্মণরা, এইটাকে রোধ করতে দেবে না বলে। এই লাঠির ঘা যদি না খেত সতীদাহ প্রথাটা উঠতো। তাই মাগো একটা কথা বলো, যারা ঠাকুমার রয়েছে বসে তাদের জন্য বলছি, সকালবেলা গৌরকে প্রণাম করতে ভুলে যাও, দুঃখ নেই। কৃষ্ণকে প্রণাম করতে ভুলে যাও, দুঃখ নেই। কিন্তু যদি রাজা রামমোহন রায় এই যারা আমাদের বাঁচবার অধিকারটা দিয়ে গেল, হরিবাসরে বসবার অধিকারটা দিয়ে গেল, এদের যদি প্রণাম করতে একটু ভুলে যাও, অনেকটা অপরাধ হয়ে যাবে। আমার বাড়ি দুর্গাপুরে যখনই আমার বাড়িতে ঢুকবেন দেখবেন চারিদিকে পাঁচিলটার চারিদিকে কি রয়েছে, অবাক করে দিয়েছিল প্রথমবার। হ্যাঁ রে উত্তম, তুই হরিনাম করিস, চারদিকে ঠাকুরের ছবি রাখিয়েছিস কেন? এই সমস্ত চারিদিকে ঠাকুরের ছবি লাগাবি, এই সব এদের ছবি রেখে, এই সব এদের কাদের বলেছে জানেন? বিবেকানন্দ, নজরুল ইসলামের ছবি রয়েছে, ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে, সুভাষ বসুর ছবি রয়েছে, এদের ছবি লাগিয়ে রেখেছি বলে এদের ছবি। এরা কারা? আজকে তোদের জন্য জীবন যৌবন সব বিসর্জন দিয়ে জাপানে চলে গেল, আজাদ হিন্দ ফৌজ গঠন করবার জন্য এমন অপদার্থ বলে এদের ছবি রাখে। তো ঠাকুর কোন ঠাকুর এসে বাঁচিয়েছিল? চান ভগবান প্রেম দিয়ে তার গড়া হবে দেবালয়, কিন্তু মানুষ আকাশে উঁচু করে তোলে শুধুমাত্র ইট পাথরের জল। তোমার মন্দিরের কোন ভগবান গো? সেদিন এই ভারত মাতার সন্তানদের বাঁচিয়েছিল, সেদিন কে কে জীবন দিয়েছিল, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিল। আজকে তাদের জন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। তাই বলি, বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধর্মে মহান হবে, ও ধর্মে মহান হবে, 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 ধর্মে মহান হবে। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেদুরাবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। আমরা গর্বিত, আমরা ধন্য যে সেই ভারতবর্ষে জন্মেছি, যেখানটা যে জায়গায় প্রত্যেক বার ভগবান এখানে এসেছিল। এখানে সত্যযুগে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ এসেছিল, এখানটা এসেছিল আমার রামচন্দ্র, এখানে এসেছিল ভগবান কৃষ্ণ। এই ভারতবর্ষে জন্মেছে আমার ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর সহ একাধিক ভক্ত, যাদের নাম বিশ্বজোড়া। শ্যামানন্দ লাহিড়ী, তুলসীদাস, গুরু নানক, কবির দাস, মীরাবাইয়ের জন্ম এখানটা। আমরা গর্বিত, আমরা ধন্য। তাই আমরা ভারতবর্ষে এখানে এসে বড় অন্যায় করিনি, আমরা বড় পুণ্যাত্মা হয়েছি। সেই পুণ্যভূমিতে আজকে যার কথা বলছি, এই মাধবী দাসী। এই শোন, যারা ভালো কাজ করে তাদেরই বেশি লোকে একটু বদনাম দেয়, আঘাত করে। চল দেখি যাই, একটা বিয়ে টিয়ের ব্যবস্থা করি। সেই সময় রাত 9:30 10টা সবাই লাঠি সোঁটা নিয়ে গিয়েছে পাঁচিলের ঘর বাড়িয়ে পাঁচিল দেওয়া, মাটির পাঁচিল দেওয়া। একবার সেই যেটা বর্ষিয়ান লোক না, সেইটা একটু জোর কড়া করে আর কি ডাক দিয়েছে, মাধব, হে মাধব, মাধব। একটু কড়া করে যেই ডাক দিয়েছে না, মাধবের সামনে কারোর দাঁড়াবার ক্ষমতা নেই। হঠাৎ করে এইরকম একটা আচমকা ডাক শুনে প্রথমে একটু চমকে গেল, কিন্তু পরেক্ষণে ঠিক সম্বিতটা পেয়ে বলছে, কে কে? যেই বলেছে কে, সেই যেটা বেশি সাহস দিচ্ছিল আগে ভাগে কেটে পড়ছে। আর একজন কাঁচাটা ধরে টানছে, এই যে খুব সাহস দেখাচ্ছিল, এইবারে যে কাটি ঘা করে চলে যাচ্ছ, এইবার আর বাঁচাবে? বলে কিরকম কড়া কড়া ডাক দেখতে পারিস না, বুক গুড়গুড় করে না? বলে ঠেঁটা লোকের সামনে ঠেঁটিয়ে ডাকলে হয়, তার সামনে একটু মিষ্টি করে ডাকতে হয়। বলে তুই ডাক দেখি কিরকম করে ডাকবি। বলছে না, মাধব, মাধব, আমি তোর মদন কাকা এসছি বাবা, দুটো কথা বলবো, দরজাটা খোল না। বাহ,
মিষ্টি করে ডাকছে তো, এসো এসো। কি ব্যাপার কাকা? এসো এসো, বসো বসো। আরে বাবা কোথায় যাচ্ছিস? কেন তোমরা জানো না বুঝি আমি কোথায় যাই? কেন পালার উপরে জ্বালার ঘাম আরো? কি খেয়েছিস? কেন জন্মের খোরাক চিড়িয়ার গুড়? ভাত খাসনি? রাত বেকে বিয়ে করিনি, মা মারা গেছে, রাত বেটাকে বলো। আমরা ওই কারণে এসেছি, একটা ভালো মেয়ে দেখেছি। যেই বলে মেয়ে দেখেছি, বেশ যত্ন করে বসিয়েছিল, বেশ সুন্দর করে গুছিয়ে ঘাটটা ধরেছে। যাও 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 বলছি, যাও। আর একজন ঠেলা মেরে বলে দিচ্ছে, তুই ঝপ করে এই রকম অফার দিলি কেন? একটু গুছিয়ে গাছি অফারটা দিবি তো। তুই জানিস কি মাধব ডাকাত ডাকাতি করতে গিয়ে কত নারীর সামনে তার সন্তানকে কেটেছে, কত নারীর সামনে তার স্বামীকে কেটেছে, কিন্তু কোন নারীর চরিত্র ধরে টেনেছে? এই রকম কোন বদনাম আছে? নারী জাতিকে সম্মান দেয় কেন জানিস? মাধব ডাকাত হলো এইটা অন্তত জানে, যারা যারা নারীর উপরে যখন যখন বল প্রয়োগ করেছিল সেদিন তাদের মৃত্যু বীজ পুঁতে রেখেছে। আরে সেই দুর্যোধন যেদিন বলেছিল, দুঃশাসন টিকি ধরে হিড় করে টেনে আন সবার মাঝে নগ্না করে দে দ্রৌপদীকে, সেদিনে বলা নয়, নিজের মৃত্যু বীজটা পুঁতে রেখেছিল। আর এক রাবণ রাজা যেদিনে সীতার উপরে বল প্রয়োগ করেছিল, অর্থাৎ নারীর উপরে বল প্রয়োগ করেছে, সেদিন নিজের মৃত্যু বীজটা পুঁতে রেখেছিল। মাধব নারী জাতিকে সম্মান দেয়। আর চোর ডাকাত হলে বলে কি তারা ঠাকুর মানে না রে বাবা? এ পার্টি আমাদের নারী জাতিকে সম্মান দেয়নি। এই যে লেডিস নিয়ে আছে, সম্মান দেয়নি। আরে এই যে ভারত সরকার বর্তমানে সব জায়গায় অফিস আদালত সব জায়গায় নারীদের সমান অধিকার দিয়েছে, এ কোথা থেকে পেলো? এ তো ভাগবত থেকে টেনে নেওয়া। কারণ নারী জাতিকে যদি না সমান অধিকার দেওয়া যায়, সমাজ কোনোদিন এগোতে পারে না। আজকের ভারত সরকার এগুলো সব জেনেছে, এদের থেকে পুরো শাস্ত্রগ্রন্থ থেকে। ভগবান কৃষ্ণ রাধারানী যখন মান করেছিল, মান ভাঙা বাদ দেয়, পিতো ধরা চূড়ামাসি দেয়নি চরণতলে, রাধে ক্ষমা করো, ক্ষমা হয়েছিল? হয়নি। তারপরে রাধে তোমার চরণতলে মাথা দিয়ে প্রণাম করলাম, তাও করেছিল, তাও ক্ষমা হয়নি। শেষকালে ভগবান গোবিন্দ রাধাকুণ্ডের জলে জীবন বিসর্জন দিতে গিয়েছিল। আজকে ডিপার্টমেন্টের হেড দেবতা মেয়ে ছেলের পায়ে ধরে কিরকম প্রণাম করছে বলুন, জাতকে সৃষ্টি করেছিল। ওইদিকে সেই মহাদেবটার বলুন আজকে আজও পর্যন্ত কি হালখানা আমরা দেখছি। সারা জীবন স্ত্রীটা বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মহাদেব একটুখানি বলতে পারলো না, কালী একটু সরে যাও, অনেক দিন ধরে দাঁড়িয়ে রয়েছে, বুকের হাড়গোড়গুলো ব্যথা করছে, অন্তত একটু জিরিয়ে নিন। কই বলতে পেরেছিল? পারেনি। কেন? নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়ে ছেলে যদি মেয়েকে বসে, তোমাদের পাল্লাটা একটু বড় করে ধরছি, কারোর কাছে বলবেন। মেয়ে ছেলে যদি একবার মেঘে মাসে সংসার সমাজ জাতি ধর্মদের সব জায়গায় ড্যামেজ। এই গান করে ফিরবো তো ভরে অনেক রাত হয়ে যায়, সারাদিন ঘুম নেই ঠিক মতো, প্রত্যেক দিন গান তো। ঘুম জড়ানো চোখ নিয়ে যাবো, গিন্নি এক গ্লাস জল দেয়। জল ঘরের ভিতরে ডাবর আছে, গড়িয়ে আনবে, কিন্তু যদি মনে করে থাকে হটাবো, আর একজন ফিটিং রয়েছে, এক গ্লাস জল গড়িয়ে আনবে। আর যা কড়া কড়া ধান গাছে বেগুন গাছে মারবার উঠেছে না, চোখের আড়ালে 2 ডোজ মেরে শালা জানবো না, খেয়ে বলবো 5 মিনিটেই শুরু হয়ে যাবে ট্যাঙ্ক। বলবে এক করি হাসপাতালে নিয়ে যেতে হবে, ঠাকুরপো হাসপাতালে নিয়ে যাও, ন্যাকামো কান্না কাঁদবে। হাসপাতালে যেতে যেতে পথে ফিনিশিং হয়ে যাবো, আমার ভাই হয়তো ফোন করবে, বৌদি দাদা মারা গেছে, বলার বাড়ি এনে লাভ নেই, একদম পুরো ওখান থেকে কীর্তন খোলা নিয়ে চলে যাও। আসবার আগে আমাদের সমাজে একটা নিয়ম আছে নাকি, ভাগনারা এসে শাঁখা ভাঙে, তার আগে নিজে ঠুকে দিয়ে বসে থাকবে। হ্যাঁ, এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারীর ভূমিকা কোথায় নেই? নারী যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিনেই নারী যুদ্ধ করে রাখলো দেবতার মান। মহালয়া দেখেছেন তো, পুরো দেবতা ডিপার্টমেন্ট চোরের মতো মর্তধামে বেড়াচ্ছে অসুরদের তাড়া খেয়ে। এই নারী যুদ্ধ করে তবে আবার তাদের স্বর্গরাজ্যে বসিয়ে দেয়। কোথায় ভূমিকা নেই? এক ঝলক আনন্দের তরে যেদিন পিতা ত্যাগ করিল মোরে, সেদিন মা নারী গর্ভে যদি না রাখতেন ধরে, কেমন করে জন্ম নিতাম ভুবনে। নারীর কথা বলতে গেলে প্রথমে মায়ের কথা আসে চলে, বিশ্বের কোলে মায়ের কোলে সেই বিশ্বের ছেলে আমার কৃষ্ণ গৌর বুদ্ধ যিশু, এরা কেবল মায়ের কোলের শিশু। দেবের দেবই মহাবিশু মায়ের চরণ তলে। কোথায় ভূমিকা নেই? নারী ছিল বেহুলা সতী অনুসূয়া মালাবতী, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তার। এমন কোন পুরুষ মানুষের পক্ষে সম্ভব ছিল?
জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবানকে ফেরাবে, জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফেরাবে। ভারতবর্ষের বাংলার নারীদের সতীত্বের তেজটাই তো আলাদা। এরা পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে একটা সংকট মুক্ত জীবন দিতে পারে। এই কারণে বিদেশি যারা নবদ্বীপে যাবেন, কটা বাঙালি দেখবেন, বাঙালি সব কটা দোকান বেঁধে মালা বিক্রি করছে, ঠাকুর বিক্রি করছে। মানে এরা ঘরের ঠাকুরকে বিদেশে পাঠাবার জন্য রেডি হয়ে রয়েছে, আর বাইরের লোক গিয়ে ঠাকুর কেনবার জন্য চলে এসছে। ওই যে সব দেখবেন বিরাট লম্বা চওড়া সাদা, বেশ লম্বা চওড়া দেহের লোকগুলো আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে পুরো বাড়ি ধন ঐশ্বর্য সব পরিত্যাগ করে নবদ্বীপের মাটি, বৃন্দাবনের মাটি পড়ে আছে। কেন? আমাদের গৌরকে সন্ধান করবার জন্য। আর আমরা গৌরের ছবিগুলো রেখেছি শুধু বিক্রি করব, শুধু বিক্রি করব। শালা বিক্রি করে খেয়ে খেয়ে পাগলা, বুঝতে পেরেছে? শুধু বিক্রি করে, ঠাকুর বিক্রি কোথায়, মালা বিক্রি, এই রকম শুধু বিক্রি বাঙালিগুলো। কিন্তু হরিনাম তো করছে ওরা। এসে দেখবেন আপনি দুপুরবেলা যদি একটুখানি নবদ্বীপে ঘোরেন না, সব ওই ইংল্যান্ডবাসীগুলো, অস্ট্রেলিয়াবাসীগুলো লম্বা চওড়া দেহ, মাইক্রোফোন, বগলে মাইক আছে, এমন সিস্টেমের মাইক, ব্যাটারি সিস্টেমে, পথে হরিনাম করে বেড়াচ্ছে। একটা বাঙালি দেখুন, কটা বাঙালি হরিনাম করছে, সব দোকান খুলে বসে বাঙালিগুলো, বুঝতে পেরেছে? এই হচ্ছে এই বিদেশিরা যখন না আমাদের এই প্লেনে থেকে নেমে যেই পা দেয়, এরা কিন্তু প্লেনে মাটিতে আগে পা দেয় না, ওই সিঁড়ি থেকে প্রথমেই কিন্তু তারা আগে মাটিতে হাতটা দেয়, মাটির হাত দিয়ে প্রণাম করে তারপরে পাটা লাগায় সিঁড়ি থেকে। কেন জানেন? তারা জানে, শুনে এসেছে এ ভারতবর্ষ হচ্ছে সতী দেশের মাটি, এ ভারতবর্ষ সাধনার মাটি, মনি ঋষিদের মাটি। এই কারণে তারা এই মাটিতে স্পর্শ করে আগে প্রণাম করে তারপরে পাটা দেয়। এই হেমন্ত মুখার্জি আমাদের খুব, মানে এই যে আপনাদের বহলু কাছাকাছি, বহলুর যে ছেলেটার জন্ম, হেমন্ত মুখার্জি তখন টপ গাইয়ে, তখন ওই বিদেশের মাটিতে গান করতে গেছে আমেরিকাতে। প্রথম যখন পা দিয়েছে, ক্যামেরা ভর্তি চারিদিকে দাঁড়িয়েছে, তারা জিজ্ঞেস করেছিল আপনার ভারতবর্ষের এমন কোন সঙ্গীত আছে যেটা সমস্ত মানুষের মনকে নাড়ি দিতে পারবে। সেদিনে হেমন্ত মুখার্জি এমন একটা মহত্বের পরিচয় দিয়েছিলেন, তিনি বলেন আমার ওই গানটা সমস্ত মানুষের মনকে নাড়ি দিতে পারে। তিনি তো একটা গান শুনিয়ে দিতে পারতেন, তার গান কতদিন পরে এলে, বলতে পারে এই গানটা সমস্ত মানুষের মনকে নাড়ি দিতে পারে। একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদিও শোনো কতদিন